ভালো আছেন সকলে? আচ্ছা, আমরা এই অটোক্যাড কোর্সের মধ্যে সিএস সম্পর্কে জেনেছি। সিএস এর হচ্ছে তিনটি সেক্টর। একটা সিএস হলো, একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। আমাদের যে সিএস আছে, সিএসটা হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমরা সাধারণত এতদিন পড়াশোনা জেনে এসেছি সিলেবাস, সেই সিলেবাসটাই হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে তিনটি কম্পিটেন্সিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সিস, তারপরে হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস, তারপরে হচ্ছে অকুপেশন কম্পিটেন্সিস। এখন জেনেরিকটা কি আমরা জেনেছি? জেনেরিকটা হচ্ছে যে আমার এই কোর্সের বা এই কাজের জন্য সাধারণভাবে যে বিষয়গুলি জানা দরকার সেই জিনিসগুলো থাকে জেনেরিকে। যেমন আমরা অটোক্যাডে কাজ করি, তাহলে আমার কি সাধারণভাবে আমার কম্পিউটার সম্পর্কে ধারণাটা থাকতে হবে। এটা হলো জেনেরিক অংশে। আইটি রিলেটেড যে কোর্সগুলি হবে সেটা হলো জেনেরিক অংশ থেকে। এরপর হচ্ছে সেক্টর। আমাদের অটোক্যাড 2D 3D হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত। এটা প্রশ্ন আসতে পারে যে অটোক্যাড কোন সেক্টরের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমাদের বলতে হবে অটোক্যাড কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত। এখন এই কনস্ট্রাকশন সেক্টরটা কি? আমাদের যে স্ট্রাকচারগুলি হয়, যে ইমারত সামগ্রী আছে, ইমারতের বিভিন্ন অংশগুলো আছে, কনস্ট্রাকশন রিলেটেড বিষয়গুলো এই অংশটার মধ্যে আছে। এরপরে হচ্ছে অকুপেশন। অকুপেশন মানে কি? পেশা। এখন অকুপেশন হচ্ছে আমার পেশা। এই অটোক্যাড 2D 3D, অটোক্যাড CAD অপারেটর, এই পেশা দক্ষতার জন্য আমার যেই বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো অকুপেশন কম্পিটেন্সিতে থাকে। এখন এই সিএস সম্পর্কে আমরা আগেও প্রিভিয়াস সেশনগুলোতে জেনেছি। সেই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু মূল বিষয়গুলো মাথায় চলে আসে। আজকের যে সেশন, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেশন। আমাদের এই কোর্স শেষে আমরা যে পরীক্ষাটা দিব সেটা হচ্ছে অটোক্যাড 2D 3D লেভেল 3। তো অ্যাসেসমেন্টের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। সেই আলোকে এতদিন আমরা যা পড়াশোনা করেছি, কতগুলি কোশ্চেন, এখানে কোশ্চেন ব্যাংক তৈরি করা হয়েছে। এখানে 377টা কোশ্চেন আছে। এছাড়া আমরা এখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিচ্ছি। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে থাকবে 10টা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো 10টা ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যদি একটাতে 30টা করে কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে আমাদের শিখা হয়ে যাবে কত? 300টা কোশ্চেন শিখা হয়ে যাবে। এখন আজকে যে বিষয়টা আমরা গ্রুপওয়ার্কে কাজ করেছিলাম, যে আমরা দেখব কোন প্রশ্নগুলি বেশি আসছে, কোন টপিকগুলি থেকে প্রশ্ন আসে। মানে এখানে হচ্ছে মাস্ট নো, যে আপনি কাজটা করতে গেলে আপনাকে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে মাস্ট নো প্রশ্ন কোনগুলো। এবং আমাদের ইউনিটগুলি থেকে গুরুত্ব দিয়ে প্রশ্নগুলি বের করা হয়েছে। এবং এখানে কম্পিটেন্সিস অনুযায়ী আমাদের আজকে এই অ্যাসাইনমেন্ট থেকে প্রেজেন্ট করবে আমাদের শিক্ষার্থী স্বামী। আমরা এখন স্বামীর প্রেজেন্টেশনটা জানবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই স্কিল কাজগুলি কিন্তু প্র্যাকটিক্যালে যখন আমরা কাজ করবো ক্লায়েন্টের সাথে বাস্তব জীবনে, তখন যদি আমরা ক্লায়েন্টের সাথে কথা না বলতে পারি, কমিউনিকেশন না করতে পারি, বা আমার কাজটা যদি বুঝাতে না পারি, তাহলে কিন্তু আউটপুট আসে না। তো আমাদের এই সেশনগুলো কিন্তু এইটাও একটা উদ্দেশ্য যে সবাইকে প্রেজেন্ট করে বলার যে দক্ষতাটা আছে, এই দক্ষতাটা অর্জন করার জন্য আমাদের এই প্রেজেন্টেশনগুলি সেশনে থাকে। তো আমরা এখন জানবো স্বামীদের কাছে সে কি নিয়ে কাজ করেছে সেই বিষয়গুলো। আসসালামু আলাইকুম। আমার নাম শেখ শামীম। আমি আজকে অটোক্যাডের ড্রয়িং সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেন্ডার্ড ইমেজ এন্ড এ ওয়্যারফ্রেম ড্রয়িং? তো রেন্ডার্ড ইমেজ হলো এমন একটি ছবি যেখানে 3D মডেলকে রং, টেক্সচার, আলো সহ বাস্তবসম্মতভাবে দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। আর ওয়্যারফ্রেম ড্রয়িং এর মাধ্যমে শুধু এর রেখাগুলো দেখা যায়।
বা ছায়া থাকে। 2 নম্বর প্রশ্ন, হাউ ডু ইউ ক্রিয়েট সেকশন ইন AutoCAD? তো আমরা সেকশন তৈরি করে মূলত সেকশন কমান্ডের সাহায্যে। তো সেকশন কমান্ডের সাহায্যে এটা তৈরি করা হয়। তারপর সেকশন তৈরি করে 3D অবজেক্টকে আমরা নির্দিষ্ট প্লেনে কাটার মাধ্যমে ওই সেকশনে আমরা ভিউ পেতে পারি। What is the purpose of the 3D move command in AutoCAD? 3D move command ব্যবহার করে আমরা অবজেক্টকে 3D স্পেসে অর্থাৎ x y z অক্ষ বরাবর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়, নাড়ানো যায়। তারপর হচ্ছে how can you modify the shape of 3D surface after creation? 3D সারফেস তৈরি হওয়ার পর এর আকার পরিবর্তন করতে আমরা সচরাচর মুভ, রোটেট, স্কেল, রিস্টিচ, এডিট এই সকল কমান্ড ব্যবহার করি। আর এগুলোর মাধ্যমে 3D সারফেসকে সরানো যায়, ঘোরানো যায়, ছোট বড় ইত্যাদি করা যায়। What is the difference between a 3D surface and a 3D solid in AutoCAD? তো 3D সারফেসে শুধু বাইরের পৃষ্ঠ দেখা যায়, এর ভিতরের কোনো ভলিউম দেখা যায় না। আর সলিডের ভিতরের ভলিউম দেখা যায়, আর এটি সম্পূর্ণ কঠিন বস্তু হিসেবে কাজ করে। How many sides does a 3D cube created with the box command have? There are 6 sides. What does orbiting mean in 3D modeling and navigation? 3D modeling এ orbiting বলতে আমরা বোঝাই কোনো 3D অবজেক্টকে চারপাশে দেখানোর জন্য বা ঘোরানোর জন্য, এর মাধ্যমে অবজেক্টকে সব দিকে সহজে দেখা যায়। What is the purpose of the UC-SCON command in AutoCAD? তো UC-SCON UCS আইকন কমান্ড ব্যবহার করে আমরা AutoCAD এ UCS আইকন লুকানো বা দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর UCS What is the usefulness of viewports? তো viewports ব্যবহার করে একটি ড্রয়িংকে ভিন্ন ভিন্ন স্কেলে বা ভিউতে একসাথে দেখানো। Why used model materials? Model materials মূলত আমরা যে রং, টেক্সচার এগুলোকে বাস্তবসম্মত দেখার জন্য ব্যবহার করা হয়। How to use solve view command in AutoCAD? তো solve view command ব্যবহার করতে হলে প্রথমে আমাকে লেআউট কেটে দিতে হবে, তারপরে সেখানে solve view command লিখে এন্টার চাপতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী আমরা যেমন UCS, ফ্রন্ট, টপ, সাইড ইত্যাদিগুলো নির্বাচন করতে হবে আমার প্রয়োজন অনুযায়ী। তারপর ভিউ স্থাপন করলেই আমরা সেই ভিউ তৈরি করতে পারবো। What is the purpose of the command section plan in AutoCAD? AutoCAD এর section plan command ব্যবহার করে আমরা যে কোনো 3D অবজেক্টকে একটি নির্দিষ্ট প্লেন দিয়ে কাটার পর তার ভিতরের অংশ দেখতে পারি। What is the region? The region হলো AutoCAD এর একটি কমান্ড যা ড্রয়িংকে পুনরায় একটা স্ক্রিপ্টে নতুন করে পরিষ্কারভাবে প্রদর্শন করা হয়। এই যেখানে একটু বলি, এখানে হচ্ছে যে একটা সার্কেল আঁকলে বা একটা কার্ভ আঁকলে অনেক সময় দেখা যায় একটু ইয়ে হয়ে গেছে, এই কমান্ডটা থেকে কি স্মুথ হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ শামীমকে, সে অনেক সুন্দরভাবে উপস্থাপন করছে, তাই না? আর হচ্ছে বেশ ইনফরমেটিভ, সে ইনফরমেটিভভাবে প্রেজেন্ট করেছে। তো ধন্যবাদ। এভাবে যদি আমরা স্টাডি করি তাহলে আশা করি আমাদের রেজাল্ট একটা ভালো রেজাল্ট আসবে, এবং এভাবে কিন্তু আমাদের জ্ঞান চর্চাটাও ভালো হবে, তাই না? তো ধন্যবাদ। আর পরবর্তী পর্যায়ে আমি আসতে বলবো আরেক শিক্ষার্থী সাইদুর রহমান। এখন আমরা সাইদুর রহমানের প্রেজেন্টেশনটা জানবো। আসসালামু আলাইকুম। এখন আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এগুলো হলো কনস্ট্রাকশন সম্পর্কিত আর কি, নির্মাণ কাজ সম্পর্কিত। প্রথম প্রশ্ন হলো হাউ ডু ইউ ক্রিয়েট সেকশন ইন AutoCAD? তো এখানে হলো সেকশন তৈরি করতে সেকশন বা সেকশন প্ল্যান কমান্ড ব্যবহার করে অবজেক্টকে একটি কাটিং দিয়ে কাটাবো। আচ্ছা, এখানে একটা বিষয়, এই প্রশ্নটা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে সেকশন কি, সেকশন হচ্ছে যে কাটার পরে ভিতরে যে দৃশ্যটা
দেখা যায় সেটা হচ্ছে সেকশন। ঠিক আছে, এটা একটা প্রশ্ন কিন্তু হতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা অটোকেটে সেকশন কিভাবে করি, অটোকেটে সেকশনটা কিভাবে করি। তাহলে আমরা কি সেকশন কমান্ডের সাহায্যে অটোকেটে 3D ভিউতে সেকশন কমান্ডের সাহায্যে ডিরেক্ট আমরা সেকশনটা দেখতে পারি বা আঁকতে পারি, তাই না? এখন এইটা এরপরে যেটা বলো। এবার প্রশ্ন হলো ডিফাইন গ্রেড বিম। গ্রেড বিম ইজ এ হরিজন্টাল সাপোর্ট অফ এ স্ট্রাকচার। স্ট্রাকচারের যে হরিজন্টাল মানে অনুভূত যে স্ট্রাকচার হলো গ্রেড বিম। তারপরে প্রশ্ন why do you use chair in the reinforcement? তো রিইনফোর্সমেন্টের চেয়ার হলো রিইনফোর্সমেন্ট বারের উপরে এবং নিচে বলের সঠিক দূরত্ব বা অবস্থান ঠিক রাখতে এই চেয়ার ব্যবহার করা হয়। তারপরে স্টেট ফ্রেমিং অর্থাৎ গ্লোবাল লেআউট প্ল্যান। এটি একটি ড্রয়িং যেখানে ভবনের কলাম, বিম, দেওয়াল বা অন্যান্য কাঠামোর সঠিক অবস্থান দেখায়। তারপর প্রশ্ন রাইট দ্য ডিফারেন্স মেইন বার অ্যান্ড ডিস্ট্রিবিউশন বার। এটা মূলত মেইন বার হলো রুট বহন করে এবং স্ল্যাবের দিকে প্রধান দিকে থাকে। তারপরে ডিস্ট্রিবিউশন বার হলো রুট সমানভাবে ছড়িয়ে দেয়। তারপরে প্রশ্ন হোয়াট ইজ প্যারাপেট ওয়াল? প্যারাপেট ওয়াল কি? প্যারাপেট ওয়াল হলো ছাদ, বারান্দা বা ছাদের কিনারে ছোট সরু খণ্ডের দেওয়াল নির্মাণ করা হয়। আমি বলি এখানে একটা হচ্ছে যে প্যারাপেট, ছাদের উপরে নিরাপত্তার জন্য চতুর্পাশে একটা দেয়াল দেওয়া হয় না, সেটাকে প্যারাপেট বলে। আর বারান্দায় যেটা দেওয়া হয় সেটা হচ্ছে রেলিং। আর ছাদ থেকে বারান্দার উপরে যেটা নামে সেটা হচ্ছে টপ। তাহলে এই ইউনিটের কিন্তু এই তিনটা থেকেই কিন্তু প্রশ্নটা আসতে পারে, তাই না? তারপর প্রশ্ন ডিফাইন ফাউন্ডেশন প্ল্যান। ফাউন্ডেশন প্ল্যান হলো একটি ড্রয়িং যা ভবনের সকল ফাউন্ডেশন যেমন ফুটিং, পাইপ এবং অবস্থান মাপ দেখায়। তারপর স্টেট কলাম। কলাম কি? কলাম হলো একটি উলম্ব কাঠামো যা উপরিভাগের লোড ফাউন্ডেশনে স্থানান্তর করে। তারপর প্রশ্ন হলো স্টেট ফ্লোর। তো ফ্লোর হলো কোনো কক্ষ বা কাঠামোর ভেতরের নিম্নমুখী সমতল পৃষ্ঠ যার উপর মানুষ হাঁটাচলা বা সরঞ্জাম রাখে। তারপরে ডিফাইন প্ল্যান। প্ল্যান হলো একটি উপরের দিক থেকে ওলা ড্রয়িং যা ভবনের অবস্থান দেখায়। তারপর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই জিএল অ্যান্ড পিএল? জিএল হলো গ্রাউন্ড লেভেল আর পিএল হলো বিল্ড লেভেল, যেটা আমাদের ভিত্তির। তারপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টিরাপ অ্যান্ড টাইল? কলামে আমরা মূলত টাইলিং ব্যবহার করে থাকি যা কলামের অবলম্বন রডকে ধরে রাখে, এবং স্টিরাপ মূলত ভিন্ন ব্যবহার করা হয় যেটা এই অনুভূমিক রডগুলোকে ধরে রাখে। আপনার প্রশ্ন ফিটিংস অ্যান্ড ফিক্সচার কি? ফিটিংস হলো সরল স্থাপনা, দরজা যেমন হিঞ্জ, হ্যান্ডেল, এগুলো হলো ফিটিংস। আর ফিক্সচার হলো যেগুলো স্থির অংশ যেমন লাইট, সিট, টয়লেট এগুলো। তারপর হোয়াট ইজ দ্য ইলিভেশন ড্রয়িং? ইলিভেশন ড্রয়িং হলো ভবনের অভ্যন্তরীণ দেয়ালের উলম্ব ভিউ দেখানো ড্রয়িং। ধন্যবাদ। এখানেও খুব প্রেজেন্টেশন দেখলাম আমরা সাইডের। এখানে যে জেনেটিক সেক্টর স্পেসিফিক বিষয় থেকে যে বিষয়গুলি উঠে আসছে একদম কমন বিষয়গুলো এখানে আমি একটু আলোচনা করি। যেমন আমরা যে বিল্ডিং স্ট্রাকচারটা আঁকি, তাই না, যে বিল্ডিংয়ের যে টার্মিনোলজি একদম ফাউন্ডেশন ভিত্তিতল। একটা ভবনের মাটির নিচে যে অংশটা থাকে সেটা হলো ফাউন্ডেশন বা ভিত্তিতল। আর এই ফ্লোর থেকে মানে ফাউন্ডেশন নিচের অংশটাকে বলা হয় কি? সাবস্ট্রাকচার। নিচের অংশটাকে বলা হয় সাবস্ট্রাকচার। ফ্লোরের উপর থেকে ছাদ পর্যন্ত যে অংশটা থাকে সেটাকে বলা হয় সুপার স্ট্রাকচার। এখন এই সুপার স্ট্রাকচারের মধ্যে কি থাকে? আমাদের প্লিন্থ, তারপরে হচ্ছে সিল হাইট, তারপরে উইন্ডো হাইট, লিন্টেল, ডোর, স্ল্যাব, এই অংশগুলি হচ্ছে প্যারাপেট, এই অংশগুলো হচ্ছে সুপার স্ট্রাকচারের অংশ। তো এই অংশগুলো আমাদের খুব পরিচিত, তাই না? তো এইখান থেকে কিন্তু প্রশ্ন করলাম বলা যাবে না একদম, মানে এই প্রশ্নগুলি কি যে অপশনটা থেকে কিন্তু বোঝা যাবে, অত ডিগ্রি হবে না। এখন যে বিষয়গুলি স্টাডি করে রাখতে হবে, মনে রাখতে হবে, একটু পড়তে হবে, সেগুলি হচ্ছে যেখানে কিছু প্রশ্ন আছে যে স্ট্রাকচারে যে চেয়ারের কথা বলা হয়েছে, যখন ঢালাইয়ের একটা স্ট্রাকচার যে থাকে স্ল্যাব কাভার
ধন্যবাদ। আজকের যে সেশনটা হলো খুবই একটা উপযোগী সেশন এবং এইখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো জানতে পারলাম এবং এইখান থেকে কিন্তু মূল বিষয় একদম মাস্ট বিষয়গুলো এবং এই ধরনের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসা সম্ভাবনা 100%। তাছাড়া চাকরিতে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের বেসিক মাস্ট প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। তো সকলকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। এভাবে আমরা প্রতি টপিক্সের উপরে বিষয়গুলো নিয়ে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো আশা রাখি।